নৌকা নিয়ে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে, সেখানে আমি আসলে আহ যে বিষয়গুলোতে ফোকাস করব, সেটা হচ্ছে যে কিভাবে আমাদের এই দেশের মানুষ এই যে যেটাকে আমরা পূর্ব বাংলা বা বাংলাদেশ নামে আ পরিচিত করেছি এখন, সেটির সঙ্গে নৌকার সম্পর্ক কি গভীর এবং বলতে গেলে জীবনের প্রায় প্রতিটি পর্বে সেটা ব্যক্তিগত জীবন হতে পারে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনেও নৌকা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে বিষয়ে আমি কিছু বিষয়ে একটু ছাড়া ভাবেই কথাবার্তা বলব। কারণ নৌকা বিষয়টা এত বিশাল, এত বড়, এত বৈচিত্র্যপূর্ণ যে তার যেকোনো একটা অংশ নিয়েই একটা লেকচার আসলে হতে পারে। যেমন নৌকা কত প্রকার, তাই নিয়েই একটা আলাদা অনুষ্ঠান হতে পারে কিংবা নৌকার কত রকমভাবে শিল্পকলার কত মাধ্যম এসেছে সেটাও একটা আলাদা আলোচনার প্রসঙ্গ হতে পারে। আমি আজকে যেটা করব সেটা হচ্ছে যে মূলত আমি একটু একটু গ্লিম্পসেস এর মতো দেওয়ার চেষ্টা করব। এক ধরনের সারাংশ করে দেওয়ার চেষ্টা করব মানুষ যাতে আমরা কিছু প্রশ্ন তৈরি করতে পারি। তো আমি কিছু ছবি দেখাবো এবং ছবি দেখাইতে যদি আমরা কথা বলি আমার মনে হয় যে আপনাদের জন্য সুবিধা হবে এবং আমি হয়তো ৩০-৪০ মিনিট একটানা কথা বলব। তারপরে আমরা একটা আমার মনে হয় যে একটা আলোচনা পর্বে গেলে তখন বিষয়টা নিয়ে সুবিধা হবে। শুরু করা যাক। এই যে যেই অংশটাকে আমরা এখন বাংলাদেশ বলি, এই তার একটা পলিটিক্যাল চেহারা আমরা এখানে পাচ্ছি ছোট করে। তা আমি যেটা দেখাবো এই যে জেলা ভিত্তিক যে পলিটিক্যাল ম্যাপ সেটাকে যদি আমরা একটু চেঞ্জ করি, এই যে আগের ম্যাপটা আপনারা আশা করি খেয়াল রেখেছেন খুব কমন একটা ম্যাপ। এই ম্যাপটা দেখলে বোঝা যায় যে দেশটা আসলে কিভাবে জালের মতো নদী, নালা, ডোবা দিয়ে আক্রান্ত। ব্লু কালারটা হচ্ছে আমাদের ওয়াটার বডিজ। কি প্রবলভাবে প্রায় একটা জালের মতো আমাদের দেশটা আসলে এরকম নদী-নালায় ভরপুর। তার মধ্যে একমাত্র পার্বত্য এলাকার কিছু অংশ ছাড়া মোটামুটি পুরো দেশটাই দেখা যাচ্ছে যে নদী-নালায় ভরা একটা দেশ। এবং আমার মনে হয় যত দিন যাচ্ছে আমার মধ্যে নৌকা নিয়ে কাজ করতে যেয়ে আমার মনে হচ্ছে যে এটা একটা ট্রু বাংলাদেশের গল্প। যে ছবিটা আপনারা দেখছেন যে একটি ডোঙা নৌকায় একটি বালিকাই বলবো তার মতো করেই এগিয়ে চলেছে শাপলা তুলতে বা পদ্ম তুলতে। এই ছবিটি আমার একটা প্রিয় ছবি এবং আমি মনে করি যে আসলে এই বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে কিভাবে নদী এবং নৌকায় জড়িয়ে আছে সেটা বোঝার জন্য এটি একটি চমৎকার আলোকচিত্র হতে পারে। খুব অল্প বয়স থেকেই আমাদের এই দেশের মানুষেরা আমার ধারণা এই নৌকার সঙ্গে এক ধরনের পরিচয় ঘটে যায়। ইদানিংকালের আরবান আ যেই মানুষগুলো আছে তাদের কথা যদি বাদ দিয়ে হিসাব করে কিন্তু আমরা যারা গ্রামের মানুষ বা আমাদের যাদের মফস্বলের সাথে গভীর সম্পর্ক আছে, তাদের প্রায় প্রত্যেকের জীবনেই নদী, নৌকা খুব গভীরভাবে মিলেমিশে আছে। ঐতিহাসিকভাবেও যদি আমরা খেয়াল করি আমরা দেখব যে আসলে পুরো দেশটাই জন্ম নিয়েছে বা গড়ে উঠেছে একটা বদ্বীপ অঞ্চল হিসেবে। মানে নদীতে বয়ে আনা পলি জমে যে দ্বীপগুলো গড়ে উঠেছিল সেই দ্বীপগুলোই তো শেষ পর্যন্ত হয়েছে বাংলাদেশ নামের এই দেশটা। তো আমার মনে হয় যে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা বলতে গেলে ২ টো বিষয়কে এড়ানোই যায় না। একটার নাম নদী, আরেকটার নাম নৌকা। এবং নদী, নৌকা এবং জল এগুলো একটার সাথে একটা এমনভাবে প্রবলভাবে মিলেমিশে আছে যে আমার মাঝে মনেই হয় যে একরকম নদীর থেকেই হয়তো জন্ম নিয়েছে দেশটা। আর এই নদীতে বা নদীর তীরবর্তী অঞ্চলে বসবাসের জন্য খুব স্বাভাবিকভাবে প্রয়োজন হয়েছে নৌকা। তাহলে নৌকা নিয়ে যদি আমরা একটু খেয়াল করি তাহলে একটা জিনিস খুব প্রবলভাবে দেখব যে পৃথিবীর প্রায় সমস্ত সৃষ্টিতত্ত্বে এই প্লাবনের গল্প শোনা যায়। এবং সেই প্লাবনে যখন সমস্ত কিছু ডুবে গেছে, সেই প্লাবন থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় হচ্ছে নৌকা। আপনারা নূহের নৌকার কথা জানেন। যেটা
পৃথিবী বিখ্যাত মিথ যে বলা হয় যে সেমেটিক রিলিজিয়নে বলা হয় যে আসলে সেই নূহের নৌকায় যারা উঠেছিল তারাই শেষ পর্যন্ত আবারও বেঁচে গেছে এবং সেখান থেকে আবার পৃথিবী শুরু হয়েছে। পৃথিবী ধ্বংস হয়ে গেছিল বলে মনে করা হয়। এই যে প্লাবনে বা বিপদে-আপদে বেঁচে থাকার অবলম্বন হচ্ছে নৌকা। এরকম একটি জায়গা থেকে যদি আমরা খেয়াল করি, তারপরে এই যে নদী-নালার ডোবার দেশ বাংলাদেশে নৌকা এরকম একটি তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে দেখা দিয়েছে আমাদের কাছে, যেটি আমাদের কাছে মনে হয় এক ধরনের ত্রাতার ভূমিকায়, এক ধরনের আ পরিত্রাণের ভূমিকায়, এক ধরনের বিপদ থেকে রক্ষাকারী বন্ধু হিসেবে, ইভেন কখনো পরিবারের সদস্য হিসেবেও। এই বিষয়গুলো নিয়ে আমি পরে আবার ফিরে আসবো আপনাদের কাছে। আমরা তার আগে আরো কিছু ছোট বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আপনাদের কিছু পুরনো ছবি দেখাতে চাই। এটা হচ্ছে বাংলাদেশের চল আ আলোকচিত্র জগতের অন্যতম কিংবদন্তি আলোকচিত্র শিল্পী নাইমুদ্দিন আহমেদের ৫০ এর দশকে তোলা নদী ও নৌকার একটি ছবি। খেয়াল করবেন এই শান্ত স্নিগ্ধ পালতোলা ব্লাক অ্যান্ড হোয়াইট ছবিটি, এটি কিন্তু এখন অনুপস্থিত। অলমোস্ট নাই বাংলাদেশে। এই গত ৭০ বছরের মধ্যে ব্যাপারটি এরকম একটি চেহারা পেয়েছে। এবং এই ছবিটি আমাদের এখানে অনেকে চট করে মুছে ফেলেছেন। এটি হ্যাঁ, এটি রবীন্দ্রনাথের সেই বিখ্যাত বোট, পদ্মা বোট, যার মধ্যে বসে রবীন্দ্রনাথ প্রচুর সাহিত্যকর্ম সৃষ্টি করেছেন, যে সাহিত্যকর্মগুলো পরবর্তীকালে অত্যন্ত বিখ্যাত হয়েছে। এই জায়গাটা বোঝার জন্য বাংলাদেশের নদী-নালা বুঝতে গেলেও আমাদের আসলে বারবার এই নৌকার কথা বলতে গেলেও তো আমাদের রবীন্দ্রনাথের কাছে ফিরে যেতে হবে। কিন্তু তার আগে আমি একটা জিনিস আপনাদের বলতে চাই। রবীন্দ্রনাথের শিলাইদহ পর্ব নিয়ে একটি বই আছে আমাদের যে শিলাইদহে রবীন্দ্রনাথ নামে প্রমথনাথ বিশি, রবীন্দ্রনাথের অন্যতম গুরুত্বপূর্ণ সহচর। তিনি একটি বই লিখেছিলেন, শিলাইদহে রবীন্দ্রনাথ। তার সেই বইটিতে তিনি একটি অসাধারণ কথাও বলেছিলেন, সেটি খুব মজার। তিনি বলছেন যে এই শিলাইদহ অঞ্চলের বিবরণ দিতে যে এটি হচ্ছে সেরকম একটি জায়গা পূর্ব বাংলা যেখানে নদীগুলো যেখানে রাজপথ। খেয়াল করবেন বিষয়টা। চট করে আমাদের এই ২১ শতকের বাস্তবতায় নদীকে রাজপথ ভাবাটা খুব কঠিন। রাজপথ ভাবলে আমাদের সামনে বিভিন্ন হাইওয়ে ভেসে ওঠে। উত্তরবঙ্গে যাওয়ার হাইওয়ে, দক্ষিণবঙ্গে যাওয়ার হাইওয়ে। কিন্তু প্রমথনাথ বিশি বলছেন যে শিলাইদহে রবীন্দ্রনাথ যখন ছিলেন ১৯ শতকের শেষে বা ২০ শতকের গোড়ায়, তখন নদীগুলো হচ্ছে সেখানকার রাজপথ। মানে আমি হয়তো ১০০ বছর আগের কথা যদি আমি ধরে নিই, রবীন্দ্রনাথ ১০০-১৫০ বছর আগে যখন এইসব অঞ্চলে ঘোরাঘুরি করেছেন, শাহজাদপুর, পতিশর কিংবা শিলাইদহে, তখন কিন্তু তার যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল নদী নৌকা। এবং নদীগুলো সেখানে। এই রাজপথগুলোই তো শুধু নিশ্চয়ই নয়, ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা, সাধারণ টাইপের গলি, তস্য গলি, মানে এগুলো প্রত্যেকটাই ভেবে নিতে হবে আমাদের নৌকা দিয়ে, নদী দিয়ে। বিভিন্ন রকমের নদী এবং ওয়াটার বডি, ছোট ওয়াটার বডির মাধ্যমে মাঝে জেগে ওঠা দ্বীপ। এরকম একটি পূর্ব বাংলার ধারণা আমরা ১-১৫০ বছর আগেও ছিল বলেই আমার ধারণা। এই জায়গাটা ক্রমশ চেঞ্জ হয়ে যেতে লেগেছে গত ১০০ বছরে বা ৫০ বছরে বলতে পারি আমরা। এই যে বিভিন্ন রকমের বুড়িগঙ্গায় দেখছেন ফুলের মতো ফুটে আছে নৌকা। এই যে এই যে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকার পর যে একটা অপূর্ব দৃশ্য তৈরি হচ্ছে, এই বিষয়টি তো আমরা চট করে দেখি না, দেখতে পারিও না। এবং আমার মনে হয় যে এই যে খুব লাগোয়া একটার সাথে একটা লাগোয়া একটা প্র্যাকটিস আমাদের আছে বলেই বোধহয় আমার যা মাঝে মনে হয় যে আমাদের ঢাকা শহরে যে ট্রাফিক জ্যাম, সেই ট্রাফিক জ্যামের একটা বড় কারণ হচ্ছে দেখবেন যে আমাদের সমস্ত বাসগুলোতে লাগোয়া একটার সাথে একটা লেগে থাকে। আমাদের রিক্শাগুলো একটার সাথে একটা লেগে থাকে। আমার মাঝে মনে হয় এর কারণ কি এই যে আমাদের পূর্বপুরুষেরা নৌকা চালাইতো এবং তারা ধাক্কা খাওয়াটা একটা স্বাভাবিক প্রবৃত্তি তাদের। এবং যে কারণে আমার ধারণা বাংলাদেশের কোনদিনই ট্রাফিক সমস্যার সমাধান হবে না। যতদিন না এর মনস্তত্ত্ব নিয়ে কাজ করা হবে। এই মনস্তত্ত্বের সঙ্গে আমার ধারণা যে নৌকার খুব গভীর একটি সম্পর্ক আছে। একটু গভীর গবেষণার নিশ্চয়ই ব্যাপার আছে। আমি খুব আটপটকাই বললাম কথাটা। কিন্তু আমার মাঝে মনে হয় যে নৌকাটা বিভিন্নভাবে এভাবে আমাদের মনোজগতের ভিতরে রোল প্লে করে এবং এই যে দেখেন, ঠিক আপনার মনে হয় না একটা এখন আপনি যেভাবে একটি রাস্তার মোড়ে গেলে অনেকগুলো রিক্সা গায়ে লাগায় দাঁড়িয়ে থাকে, এরকম ভাবে গাড়ে লাগিয়ে দাঁড়িয়ে আছে অনেকগুলো নৌকা। তার কারণ কি? এর কারণ হচ্ছে যে ব্যাপারটা এটাই স্বাভাবিক ছিল আমাদের এই নদী নৌকার দেশে।
এই বিভিন্ন রকমের নৌকা দাঁড়িয়ে থাকবে যাত্রীর আশায় কিংবা অন্য কোনো কারণে, এটি স্বাভাবিক ঘটনা ছিল। এই যে স্বাভাবিক ঘটনা, নৌকা যে কত গভীরভাবে মিশা ছিল তার একটি বড় কারণ হচ্ছে এই যে পুলিশের লোগো দেখছেন না? অদ্ভুত ব্যাপার, এর মধ্যে একটা নৌকা। একদম শুরুতে আমি বললাম একবার, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে নৌকা আমাদের কাছে বন্ধুর মতো। নৌকা আমাদের কাছে পরিত্রাণের উপায়। নৌকা আমাদের বিপদের বন্ধু। তা না হইলে আপনি ভাবেন একটি পুলিশের লোগোর মধ্যে নৌকা কেন? কারণ এই দেশে পুলিশ যেসব একটা একেবারে রিমোট অঞ্চলে যাওয়ার উপায় হিসেবে তারা নৌকাই বেছে নিত, কারণ নৌকা ছাড়া আর কোন পথই ছিল না। মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে যে আপনি যদি দেশভাগের আগে কিংবা দেশভাগের পরেও ৫০-৬০ এর দশক পর্যন্ত ভাবেন, এই ৭১ পূর্ববর্তী সময়গুলোর দিকে যদি আমরা যদি তাকাই, তাহলে দেখব যে আসলে এটি ছিল একটা নদীর দেশ। এবং এখানে সবচেয়ে স্ট্রং যোগাযোগের মাধ্যম ছিল হচ্ছে সেটা বিভিন্ন কারণে হতে পারে। সেটা যাত্রী পরিবহন থেকে হতে পারে, মালামাল পরিবহন, চিত্ত বিনোদন, বিভিন্ন কারণে নৌকা ছিল গুরুত্বপূর্ণ। যে কারণে বাংলাদেশ পুলিশের লোগো ভেতরে এখনো বলবো, এখনো নৌকাই আছে। কিন্তু আমার খুবই সন্দেহ যে বাংলাদেশ পুলিশের ঠিক কয়টা আর নৌকা অবশিষ্ট আছে, যেগুলো দিয়ে তারা টহল দেবে। কিন্তু একটা সময় নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই নৌকা। যে নৌকা দিয়ে প্রত্যন্ত অঞ্চলে যেতে পারত বিভিন্ন আইন রক্ষার জন্য, বিভিন্ন শান্তি রক্ষার জন্য। এটি হামিদুজ্জামান খান এবং হাশেম খান আমাদের ২ জন দুর্দান্ত শ্রদ্ধেয় শিক্ষক। তাদের করা বিভিন্ন ধরনের নৌকার স্কেচ দেখতে পাচ্ছেন। নৌকা কিন্তু আমাদের শিল্পীদের খুব টেনেছে। আমি একজন চিত্রশিল্পী হিসেবে এটা বলতেই পারি যে বাংলাদেশে তো বটেই, মানে এই জাতীয় দেশগুলোতে বাংলাদেশে তো একটা চিত্রশিল্পী খুঁজে পাওয়া যাবে না যে নৌকা ছবি আঁকেনি। এটা অসম্ভব ব্যাপার। জীবনের বিভিন্ন পর্বে কখনো না কখনো নানাভাবে নৌকা ছবি আঁকবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার ছিল। এর মধ্যে হাশেম খান, রফিকুল এবং হামিদুজ্জামান খান ওনারাও প্রচুর নৌকা ছবি এঁকেছেন। তাই স্কেচ দেখলে আমরা বিচিত্র ধরনের, বিচিত্র গড়নের, বিচিত্র কারণের নৌকা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু বিচিত্র রকমের নৌকার বিবরণ নিয়ে আজকে আমি আর খুব বেশি কথা বলব না। কারণ সেটা সম্পূর্ণ একটা আলাদা গল্প। কিছুটা হয়তো মাঝে মাঝে এসে পড়বে। কারণ সাধারণ ডিঙ্গি নৌকা মানে বাড়ির পাশে, মানে ধরেন যে খেতে বসে দেখা গেল যে লবণ নাই। পাশের দোকান থেকে আনতে হবে লবণ। এমন জায়গা বাংলাদেশে এখনো আছে, যেতে হবে নৌকায়। স্পেশালি সুনামগঞ্জে কিংবা দক্ষিণবঙ্গের কোথাও কোথাও এরকম আছে আমি জানি, যে পাশের প্রতিবেশীর সঙ্গে দেখা করতেও যেতে হয় নৌকায়। ফলে তো নৌকাটা না আমাদের জীবনে এত প্রবলভাবে মিলেমিশে ছিল, এবং এখনো ঢাকা শহরে বন্যা হলেই আমরা রাজপথে দেখতে পারি নৌকা। সেই স্মৃতি কিন্তু আমরা এখনো ভুলে যাইনি। আমার ধারণা এখনো কারো বাসায় নৌকা রাখা আছে, বিপদে কাজে লাগবে বইলা। হয়তো কোথাও থাকতেই পারে। এই নদী নৌকা আমাদের জীবনে এত গভীরভাবে মিলেমিশে ছিল যে সেই নৌকার ইতিহাসটা আসলে অনেক বিশাল। কবে থেকে নৌকার সূত্রপাত এটা বলা খুব কঠিন, কিন্তু এটুকু নিশ্চিতভাবে বলা যায় যে এই বঙ্গে যখন থেকে মানব বসতির সূত্রপাত হয়েছে তখন থেকেই নৌকার সূত্রপাত হয়েছে। কিন্তু নৌকার ফর্মটা হয়তো এরকম দেখছি, এরকম ছিল না। গবেষকরা বলছেন যে মূলত ভেলা, কাঠের টুকরো বা গাছের টুকরো যখন নদীতে ভেসে যেতে দেখে বা ভাসতে দেখে মানুষের ১ম ভেলার আইডিয়া মাথায় আসে, এবং সেটা থেকে হয়তো মানুষ আস্তে তার প্রয়োজনের কারণে নৌকার ধারণার দিকে যায় বলে মনে করা হয়। এটাই সবচেয়ে প্রচলিত ধারণা। কেউ অবশ্য পশু চামড়ার কথা বলে, যে পশু চামড়ার ভেতরে বাতাস ভরে সেটাকে ব্যবহার করার চেষ্টা। কিন্তু সেটা আমাদের এই দক্ষিণ এশিয়ার জন্য হয়তো খুব বেশি প্রযোজ্য নয়। আর বাংলার জন্য তো খুব বেশি প্রযোজ্য নয় বটে। বরং আমাদের এখানে বরং যেটা মনে করা হয়, যেমন পাটকাঠির শলা কিংবা শোলা কিংবা এই জাতীয় জিনিস থেকে হয়তো আস্তে মানুষের কিংবা কলার ভেলা, যেগুলো দেখবেন যে বেহুলা লক্ষিন্দরের যে বিখ্যাত গল্প, সেখানে কিন্তু কলার ভেলাই করে তাকে ভাসিয়ে দেওয়া হয়। আমরা যদি খেয়াল করি বেহুলার যে গল্প, মনসামঙ্গলের যে গল্প, তাতে তো এরকম একটি চিত্র আমরা পাই। সেখানে তো আমরা ভেলার প্রচলন এখানে ছিল। আর আর্কিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখলে ওয়ারী বটেশ্বরের একটি মুদ্রায় সম্ভবত আমি জানি যে নৌকার কিছু চিহ্ন পাওয়া যাচ্ছে। আর্কিওলজিস্টরা খুব ভালো জানেন এই বিষয়টা নিয়ে। কিছু আ সাহিত্যিক বিবরণে পাওয়া যাচ্ছে যে এইসব অঞ্চল বেশ নৌবিদ্যায় পারদর্শী ছিল। যে নদীর দেশ, নৌবিদ্যায় পারদর্শী হওয়ার সাথে কোনো পথও ছিল না। সো এইরকম একটা ব্যাপার ছিল।
এবং এই যে সাম্পান, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সমুদ্র চলাচল করার জন্য অত্যন্ত উপযোগী করে তোলা এই যে বিশেষ ধরনের গড়ন সাম্পান, সেটা গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। আমরা সবাই জানি যে সাম্পান নিয়ে অজস্র গান রচনা হয়েছে, অনেক অজস্র লোকসাহিত্য তৈরি হয়েছে। ইনফ্যাক্ট নৌকা নিয়েই অজস্র লোকসাহিত্য হয়েছে, যার কথা বলে শেষ করা যাবে না। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে শাহ আব্দুল করিমের গান, লালন ফকিরের গান কিংবা বিভিন্ন রকমের লোকগানের কত রকমের সেক্টর, তাদের সাথে তাতে নিশ্চিতভাবেই গান নৌকা বিভিন্নভাবে এসেছে এবং পরিত্রাণের পদ্ধতি হিসেবে এসেছে। লালনের গানে আমরা পাচ্ছি যে, "পারে কে যাবে নবীর নৌকাতে দিয়া, নবীর নৌকাতে আয়।" মানে নবীর নৌকা হচ্ছে এখানে পরিত্রাণের, যেমন বললাম যে নূহের নৌকার কথা, মানে কি এরকম ভাবে। তবে শুধু এই পরিত্রাণের উপায় নয়, এটি কখনো, কখনো বাণিজ্যিক কারণ বিষয়ও বটে। যেমন ধরেন এই যে প্রায় ১৭০২ সালে একটা অজানা শিল্পীর আঁকা চট্টগ্রাম বন্দরের ছবি। এই যে আগের ছবিটা যে দেখলেন যে সাম্পান মানে সমুদ্র এবং চট্টগ্রামের কথা মনে হয় সাম্পান দেখলেই, এবং চট্টগ্রাম বন্দরের একটি ছবি আমরা সংগ্রহ করতে পেরেছি। যেটা ১৭০২ সালে করা। খেয়াল করবেন সেখানে কত বিচিত্র রকমের জাহাজ এবং এবং নৌকা, নানা রকমের নৌকা। মানে জাহাজও তো আসলে বড় আকারের একটা নৌকাই ধরে নিতে হবে আপনাকে। এরকম অজস্র কথা বলা যেতে পারে। পটচিত্রে দেখা যাচ্ছে নৌকা। আপনি চাঁদ সওদাগরের কথা আমরা নিশ্চয়ই মনে করতে পারি। চাঁদ সওদাগরের যে সপ্ত ডিঙা, মানে ৭ ধরনের নৌকা নিয়ে তার নামও পাওয়া যাচ্ছে। আমরা চণ্ডীমঙ্গলে পাচ্ছি। এই গল্পগুলো তো আমাদের এখানে এত প্রবলভাবে ছিল। কিন্তু খুব সম্ভবত যেটা বলেন গবেষকেরা সেটা হচ্ছে যে এক আদি আমলে প্রাচীন বাংলায় ব্যবসা-বাণিজ্যের কারণে আ নানা রকম নৌ-বাণিজ্য চালু থাকলেও পরবর্তীকালে কোনো একটা সময় হয়তো সেটা বন্ধ হয়ে গেছিল। সেটা আবার পরবর্তীতে চালু হচ্ছে আবার ১২০০-১৩০০ সালের দিকে এসে সুলতানি আমলের সময়। সেটা নানা রকম রাজনৈতিক কারণ আছে, সেগুলোর ভেতরে আমি আর যাচ্ছি না। কারণ সেটা বললে অনেক বড় হয়ে যাবে। এই যে বালাম নৌকা দেখতে পাচ্ছি আমরা ১৮৯৬ সালের। এই বালাম নৌকাটার খুব মজার গল্প আছে। এই বালাম নৌকাটা চিটাগাং এর দিকেও আছে এবং বালাম চালের কথা শুনি আমরা না? বালামি নামে একটা শ্রেণীর কারিগরের কথা জানা যায় যারা চট্টগ্রাম অঞ্চলে থাকতেন। এখনো আছেন কিনা আমি জানি না, খোঁজ নিয়ে দেখতে হবে। এই বালামি সম্প্রদায়ের লোকেরা নৌকা তৈরি করতেন। চট্টগ্রাম খুব বড় একটা নৌকা নির্মাণ কেন্দ্র ছিল। এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে সুলতানি আমলে তুরস্কের সুলতানেরা কম খরচে নৌকা নির্মাণ বা জাহাজ নির্মাণ করা যাবে মনে করে চট্টগ্রামে তারা নৌকা নির্মাণ করিয়েছে। এরকম রেকর্ডও পাওয়া যায়। তার মানে চিটাগাং একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল সেই প্রাচীনকাল থেকেই। মানে একটা একটা অনেক কয়েকশো বছর আগে তো বটেই। এর আগেও আমি বলতে পারি যে আরো সাতগাঁও-টাতগাঁওয়ের কথা আমরা বলতে পারি। কিন্তু তাহলে আলোচনা দীর্ঘ হবে। ফলে ওই অংশটুকু আমি বাদ দিলাম। পশ্চিম বাংলার পার্টটুকু নিয়ে আমি খুব একটা কথা বলব না। কিন্তু মনে রাখতে হবে যে পশ্চিম বাংলার সাথে আমাদের সংস্কৃতি গভীরভাবে সম্পর্কযুক্ত। নৌকার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এই যে কান্তজির মন্দিরের ভেতরে দেখছেন ১৮০০ শতকের বনেদি বড়লোকেরা, রাজারা, জমিদারেরা নৌকায় করে বিহার করছেন, ধূমপান করছে, নৃত্য গীত হচ্ছে। নৌকার সঙ্গে আমাদের জীবনটা এভাবে গভীরভাবে মিলেমিশে ছিল। কেউ হয়তো এইভাবে বিভিন্ন শ্রেণীর মানুষ নৌকাকে কেন্দ্র করে কিভাবে যুক্ত তার একটা চমৎকার উদাহরণ হতে পারে কান্তজির মন্দিরের এই টেরাকোটা ফলকটি। কিংবা এই যে ১৭৯৯ সালের একটু জল রং যেটা দামুকদিয়া। আপনারা এখন হয়তো মনেও করতে পারবেন না যে দামুকদিয়া নামক একটা জায়গা ছিল যেটি আবার একসময় খুব বিখ্যাত ছিল। দেখেই বুঝতে পারতেছেন যে একটা সরগরম জায়গা। এটি ভেড়ামারার মধ্যে পড়ে সম্ভবত কুষ্টিয়া অঞ্চলে। হার্ডিং ব্রিজ হওয়ার আগে কলকাতা এবং ওই অঞ্চলের সঙ্গে যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ সেন্টার ছিল দামুকদিয়া বন্দর। মানে এখান থেকে মানুষ এই পারে আসতো। এই পারে মানে হচ্ছে যে পাবনা-টাবনা এরকম একটা গল্প ছিল। সেই মানে পদ্মা পার হওয়ার একটা ব্যাপার ছিল। হেনরি মোলসওয়ার্থের একটু বিখ্যাত জলরং চিত্র সেটা দেখতে পাচ্ছেন। সেখানে আপনি একটা আন্দাজ করতে পারছেন। এবং পরবর্তীকালে হার্ডিং ব্রিজ হওয়ার কারণে যে এই বন্দরটি আর নাই। খেয়াল করবেন যত সড়ক পথ এবং যত রেলপথ তৈরি হবে, যত ব্রিজ তৈরি হতে আরম্ভ করবে এবং বন্দরগুলো মারা পড়তে আরম্ভ করবে এবং নদী তার গুরুত্ব হারাতে আরম্ভ করবে এবং আমাদের নৌকা আস্তে, আস্তে ম্রিয়মাণ হতে আরম্ভ করেছে। সেটি অনেক আগেই শুরু হয়েছে। এই যে বালথাজার সলফিন্স এর বিখ্যাত ছবি দেখছেন আপনি ১৭৯৯ সালের ছবি। মানে ১৮০০ শতকের শেষের দিকে।
ইন্টারেস্টিংলি এই যে এত রকমের নৌকার কথা আমরা বলি সেগুলো খুঁজতে গেলে আমাদের সেই কতিপয় বিদেশি চিত্রকরের দিকেই মনোযোগ দিতে হচ্ছে। কারণ আমরা তো রেকর্ড রাখি নাই। এবং আমরা রেকর্ড না রাখার কারণে যেটা ঘটেছে যে শেষ পর্যন্ত সলভেন্স নামক এই ভদ্রলোক ব্রিটিশ আমলের গোড়ার দিকে এসে ইন্ডিয়ার ছবি-টবি এঁকে কিছু বেচা-বিক্রির চেষ্টা করেছিল। ভদ্রলোক খুব একটা সফল হন নাই ব্যক্তি জীবনে। কিন্তু পরবর্তীকালে তার এই চিত্রকর্মগুলোর ঐতিহাসিক উপাদান হিসেবে অত্যন্ত গুরুত্ব পেয়েছে এবং সেটি এখন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়। সলভেন্স বেসিক্যালি বেলজিয়ান শিল্পী ছিলেন আমি যতদূর মনে করতে পারছি। এবং অনেকটা সময় তিনি কাটিয়েছিলেন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এবং বাংলায় তো বটেই। জে.এস. ফিলিপসও এরকম একজন আর্টিস্ট ছিলেন, শখের আর্টিস্ট। আ যেমন সলভেন্সের মতো পেশাদার আর্টিস্ট নয়। সম্ভবত উনি ছিলেন ব্রিটিশ সিভিলিয়ান। কিন্তু তিনিও অনেক সুন্দর ড্রইং করতে পারতেন। তার উদাহরণ এখানে দেখা যাচ্ছে। এটা আরো পরবর্তীকালে ১৯৫১ সালের ছবি। ঢাকায় আর্ট কলেজ তৈরি হয়ে গেছে। সেখানকার ১ম ব্যাচের ছাত্র বা ২য় ব্যাচের ছাত্র আব্দুর রাজ্জাক জল রঙে কাজ করছে নৌকা তৈরি সদরঘাট 1951। এই যে নৌকা তৈরির একটি গুরুত্বপূর্ণ সেন্টার হিসাবে ঢাকারও তো একটা গুরুত্ব তখনও ছিল। এবং এই নৌকা নির্মাণ করে কারা? এই নৌকা নির্মাণ যদি কারা করে সেটা নিয়ে খোঁজ খবর করে দেখি যে বাংলাদেশে মূলত হিন্দু সম্প্রদায়ের লোকেরাই নৌকা নির্মাণ করতেন। তাদের ভেতরে নানা রকম গ্রুপ ছিল। সূত্রধর যারা, মূলত সূত্রধরেরাই নৌকা নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু এছাড়াও তাদের ছোট, ছোট অনেক গ্রুপ ছিল। সেগুলোর নাম বলে আপনাদের আর আমি ভার বহন করতে বলছি না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেশভাগের পর যখন আস্তে, আস্তে একটি হিন্দু সম্প্রদায়ের লোক কমে যেতে আরম্ভ করলো আমাদের এই অঞ্চলে খুবই রাজনৈতিক বাস্তব কারণে, পরিস্থিতিগত কারণে, তখন মুসলমান সম্প্রদায়ের মানুষেরা কিন্তু এর মধ্যে ইনভলভ হতে আরম্ভ করল। এবং এখন আমি যখন কাজ করতে গেলাম দেখলাম যে হিন্দু সম্প্রদায়ই বেশি, কিন্তু মুসলমান সম্প্রদায়ের অনেকেও নৌকা নির্মাণের সঙ্গে যুক্ত। এবং তারা বলছে যে তারা এই কাজটি শিখেছেন হিন্দু সম্প্রদায়ের লোকদের কাছে। তো আমার ধারণা যে খুব সম্ভবত অতীতে এটি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষের ভেতরেই সীমাবদ্ধ ছিল হয়তোবা। কিন্তু পরবর্তীকালে এটি আরো অনেক মানুষ যুক্ত হয়েছেন তাদের কাছ থেকে কাজ শিখে। নৌকা নির্মাণের খুব ইন্টারেস্টিং জায়গা যেটা নিয়ে আসলে আমি কথা বলতেই চাই। ইউরোপে নৌকার বা নৌযানের ডিজাইন করে একজন, মানে প্ল্যানিংটা করে একজন প্রযুক্তিবিদ আর নির্মাণ করেন একজন ইঞ্জিনিয়ার হয়তোবা উনি কিংবা উনাকে একজন নির্মাতা বলা যেতে পারে। যিনি ডিজাইন ডেভেলপ করেন যে নৌকাটা কিরকম করে হবে, তিনি নৌকা নির্মাণ করেন না। আর যিনি নৌকা নির্মাণ করেন উনি আসলে ডিজাইন ফলো করেন। ডিজাইনে যা আছে সেরকম করে ফেলেন। মজাটা হচ্ছে আমাদের এখানে কিন্তু ব্যাপারটা তা নয়। যিনি আইডিয়া জেনারেট করেন, যিনি প্ল্যানিং করেন তিনিই করেন এবং কিভাবে করেন এটি নিয়ে গবেষকেরা যথারীতি আমাদের দেশের নৌকা নিয়ে যারা গবেষণা করেছেন আমি খোঁজ করে দেখলাম সবাই বিদেশী। এই বিদেশীরা যখন নৌকা নির্মাণ নিয়ে কাজ করতে গেল তখন যেটা ঘটলো তারা দেখলো যে যেই বিশেষ জ্ঞানে বিভিন্ন রকমের নৌকা নির্মাণ করছেন আমাদের দেশের নৌশিল্পীরা, নৌ কারিগরেরা, সেটা তাদের বোধগম্য হয় না। তো আমার যেটা দৃঢ় ধারণা এর কারণ ইউরোপের জ্ঞানকাণ্ড দিয়ে আমাদের এই দেশের একটা নিজস্ব জ্ঞানের যে শাখা, নিজস্ব নৌকা নির্মাণ এটা তো আমাদের ইউরোপ থেকে শেখার কোনো প্রয়োজন নাই। আমরা জানি কি করে করতে হয়। সেটির কোনো কমিউনিকেশন হয় না। সেটা তারা বুঝতে পারেন না। এবং বুঝতে না পারার কারণে যেটি ঘটে যে তারা মনে করে যে হ্যাঁ, উনারা পারেন করতে কিন্তু উনারা বলতে পারেন না। উনারা লিখেছেন। উনারা চোখের আন্দাজে করেন। এই চোখের আন্দাজটা একটা গুরু শিষ্য পরম্পরায় প্রবাহিত হয় এবং এই গুরু শিষ্য পরম্পরায় যে জ্ঞান আজও বিদ্যমান এই বঙ্গদেশে সেটি এই নৌকা নির্মাণ শিল্পীদের মাধ্যমে এখনো পাওয়া যায়। আমি খোঁজখবর করতে যেয়ে দেখলাম যে যেমন সিরাজগঞ্জের দিকে কিছু জায়গা আছে যেগুলো খুব বড় সেন্টার। তার একটা বড় অংশ কিন্তু চলে গেছে বা চলে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এবং প্রবীণ নৌ কারিগরদেরকে, নৌ শিল্পী বলবো, তাদের সঙ্গে কিন্তু অত্যন্ত দ্রুত কমে আসছে। আমি চেষ্টা করছি তাদের যতদূর সম্ভব রেকর্ড করে রাখা যায় বা তাদের কাছ থেকে যতটুকু জ্ঞানটি পরবর্তী জেনারেশনের ভিতরে ছাপিয়ে দেওয়া যায়। আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগে আমাকে বলতে হয়, এজ অ্যান আর্টিস্ট আমি বলতেই চাই যে আসলে প্রত্যেকটি নৌকা কি আসলে প্রত্যেকটি ভাস্কর্য নয়? এই বিষয়টি নিয়ে আমাদের গভীরভাবে ভাবনার অবকাশ আছে। এটি একটি কাজে লাগে বলে, পারাপারের কাজে লাগে, মাল পরিবহনের কাজে লাগে বলে এটাকে আমরা হয়তো এভাবে দেখি না, দেখতে চাই না। কিন্তু যেভাবে একটি নৌকা নির্মাণ করা হয়, তার যে প্রক্রিয়া
সেটা যদি আমরা মনোযোগ দিয়ে খেয়াল করি, তাহলে পরে অনেকটাই সেটা একটা স্কাল্পচার যেরকম ভাবে আস্তে, আস্তে একটা শিল্পী তার একটা নিষ্ঠা, মেধা, মনন দিয়ে আস্তে, আস্তে একটি গড়ে তোলে, একটা টেকনিক্যাল ইস্যুস আছে। সেরকম ভাবে আমার কাছে মনে হয় যে সেই বিষয়টাকে এভাবে ভাবনা চিন্তা করার অবকাশ আছে। সেটি নিয়ে গভীর ভাবনা চিন্তা করার অবকাশটা নিশ্চয়ই থাকবে। সেটা নিয়ে আমরা আবার আরেকদিন হয়তো কথা বলব। আমি আরেকটু এগিয়ে যাই। কিভাবে নৌকা আমাদের জীবনে মিশে আছে। যেমন ধরেন মৎস্য শিকার। দেখছেন একটি ছবি যে একটা বিশেষ ধরনের জাল দিয়ে মাছ শিকারের একটা চেষ্টা করা হয়। সুলতানের চিত্রকর্ম। দেখবেন যে গাঁয়ের লোকেরা পানি কমে গেছে, মহা উৎসাহে জাল দিয়ে নৌকা দিয়ে নেমে পড়েছে মাছ শিকার করতে। পাট ধোয়া। এই যে আমরা বলি যে সোনালী আঁশের দেশ, কিন্তু সোনালী আঁশ হতে গেলে তো পানি লাগবে, পাট লাগবে এবং সেই পাট ধোয়ার জন্য কিন্তু নৌকার ব্যবহার বহু প্রাচীন। নানা রকমের ফলমূল, শাকসবজি পরিবহনের কাজেও নৌকা প্রবলভাবে ব্যবহৃত হয়। এটা আমাদের এখনো হয়। এটা খুব বেশিদিন আগেরকার ছবি নয়। দেখবেন গরু ট্রান্সপোর্টেশন হইতেছে। সে কাজেও নৌকা ব্যবহার হচ্ছে। এগুলো হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা। এটা আগেকার খুব আগেকার নৌকা নয়। এগুলো খুব রিসেন্ট আমলের ছবি। এটাও রিসেন্ট আমলের ছবি। এখন এটা সম্ভবত সিলেট অঞ্চলের ছবি। আমার যদি ভুল না হয়ে থাকে। এবং নৌকার হাটও বসে। খুব ইন্টারেস্টিং যে নৌকা বিক্রি হয়, মানুষ নৌকা তৈরি করে, নৌকা বিক্রি করে। অনেকের প্রফেশন হয়েছে নৌকা তৈরি করে বিক্রি করা। এবং কিছু এবং অজস্র জায়গা এখনো বাংলাদেশের আছে যাদের আমাদের শহরে যেমন থাকে না একটা প্রাইভেট কার থাকাটা যেমন স্বাভাবিক। বহু দেশ আছে, বহু অঞ্চল আছে, বহু অঞ্চল আছে বাংলাদেশে যাদের এক না একাধিক নৌকা থাকাটা একটা স্বাভাবিক ঘটনা। ইনফ্যাক্ট আমিও এরকম একটা পরিবার থেকে এসেছি। কুষ্টিয়াতে আমাদের গ্রামের বাড়িতে, শহরের বাড়িতে নয়, আমাদের গ্রামের বাড়ি যেটা চাঁদর গ্রাম, পদ্মা নদী গড়াই নদীর ধারে, পদ্মার শাখা, গড়াই নদী তার ধারে আমাদের পূর্বপুরুষরা বাস ছিল। আমি যখন নৌকা নিয়ে কাজ করতে যাই আমার বড় ভাই এখনো জীবিত। বড় ভাইয়ের সঙ্গে আমি যখন কথা বললাম, বড় ভাই বলল, "হ্যাঁ, আমাদের বাসায় নৌকা ছিল তো।" আমরা কি করতাম নৌকা দিয়ে? বলছে, "কি আর করব? না, না কাজে লাগতো। পাশে বিল ছিল আমরা চলে যেতাম। কি হতো চাঁদনি রাত আমরা বিলের ভেতরে যেতাম।" তার মানে কি চিত্ত বিনোদনের একটা পার্ট ছিল। আবার এটা ৭১ সালে আবার নৌকা সংগ্রহ করা হলো কারণ যখন পাকিস্তানি বাহিনী যদি আক্রমণ করে তখন রক্ষা করার উপায় কি? এই এই নৌকায় করে বিলের গভীরে চলে যেতে হবে। যাতে পাকিস্তানি বাহিনী আর ধরতে না পারে। এই যে নৌকা একই সঙ্গে আনন্দ এবং একই সঙ্গে বিপদ থেকে পরিত্রাণের একটা উপায় হিসেবে বহুবার বহু দেশে আমার ধারণা আমাদের এই বঙ্গদেশে বহুবার ব্যবহৃত হয়েছে। এবং বিনোদন যে বললাম সেটার একটা অংশ হচ্ছে নৌকাবাইজ। নৌকাবাইজ নিয়ে তো নতুন করে বলার কিছু নয়। আপনারা সবাই নৌকাবাইজ সম্পর্কে জানেন। এখনো কোথাও, কোথাও নৌকাবাইজ হয়। এটাই আমাদের জন্য আনন্দের ব্যাপার। সে এক অপূর্ব ব্যাপার। এবং এই নৌকাবাইজের সঙ্গে আমাদের প্রতিযোগিতা আছে, আমাদের সংস্কৃতি মিলেমিশে আছে, আমাদের গান মিলেমিশে আছে এবং একটি খুব সুন্দর একটি বিনোদন প্রক্রিয়া নৌকাবাইজ। বিশেষ ধরনের নৌকা তার জন্য ব্যবহার করে আপনারা সবাই জানেন। এই নওয়াজ আহমেদের যে পালতোলা নৌকার ছবি আসলে ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এইগুলো হইতেছে সেই নৌকা যেগুলো আসলে আস্তে, আস্তে মানুষ হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে তার একটা কারণ যেমন একটা উদাহরণ দিই, গয়না নামে একটা নৌকা আছে। আপনারা হয়তো নামটা শুনে থাকবেন গয়না। গয়না নৌকাটা আ এদিকে সিরাজগঞ্জ হয়ে রাজশাহী পর্যন্ত দেখা যেত, এদিকে কিশোরগঞ্জে দেখা যেত। বেসিক্যালি এটা ছিল একটা বড় নৌকা যেটা মানুষ পরিবহনের জন্য ব্যবহার হতো। কিন্তু যখন আস্তে, আস্তে স্টিমার এসে গেল, লঞ্চ এসে পড়ল, এটা আবার বাসের মতো। মানে এখন যেমন বাসগুলো যেরকম যে রোলটা প্লে করে যে এক জায়গা থেকে এক জায়গায় অনেকগুলো মানুষ একসাথে দিয়ে যায়, এই কাজটাই করত গয়না নৌকা। ৩০-৪০ জন লোক একসাথে এবং এটা একটা রুট ছিল। পরে যখন স্টিমার এসে পড়ল এবং সড়ক পথে ডেভেলপ করার কারণে যখন বাস এসে পড়ল, তখন এই গয়না নৌকাগুলো বিলুপ্তই হয়ে গেছে। এখন গয়না নৌকা খুঁজে পাওয়া খুবই কঠিন। এরকম আরো অনেক নৌকার নাম আমি আপনাদের বলতে পারবো, যে নৌকাগুলো আসলে আমি নিজেও আর খুঁজে পাচ্ছি না। এবং এই নৌকাগুলো সম্পর্কে কেউ বলতেও পারছে না। একটা অদ্ভুত দেশে আমরা বাস করি, যে দেশটাতে নৌকা ছাড়া যে দেশটার কথা চিন্তা করা যায় না, অথচ যে দেশটাতে আমরা একজন মানুষও খুঁজে পাচ্ছি না যে নৌকা সম্পর্কে বিস্তারিতভাবে জানে। অন্তত আমি এখনো পাইনি। আপনাদের জানা থাকলে আমার অনুরোধ রইল আমাকে একটু সাহায্য করবেন। আমি খুব বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। কারা আসলে নৌকা নিয়ে জানেন, কারা আসলে নৌকা নিয়ে কিছু কাজকর্ম করেছে। এবং আচ্ছা, এবং সরি। এই যে দেখছি আমরা আ এই যে গভীরভাবে বাংলা সংস্কৃতির সাথে যুক্ত নাইমুদ্দিন আহমেদের বিখ্যাত ফটোগ্রাফস। এটা দেখলে বোধহয় আমরা খানিকটা অনুমান করতে পারি যে এই যে রাখালিয়া বাঁশি, ভাটিয়ালি গান
এবং এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে যে আমাদের যে এক ধরনের খুব রিদমিক কালচার ডেভেলপ করেছে, যে সুর ও সংগীতের, তার সঙ্গে নৌকার গভীর সম্পর্ক আছে। আর এখন দেখা যাচ্ছে যে এই যে গুনটানা, নাইমুদ্দিন আহমেদের ৫০ এর দশকের ছবি। খেয়াল করবেন এই গুনটানা ব্যাপারটা অলমোস্ট নাই এখন, এবং ৫০ এর দশকে জয়নুল আবেদিনের ছবি। মজার ব্যাপার হইতেছে যে এই জয়নুল আবেদিন এবং নাইমুদ্দিন আহমেদ আমার খুব ঘনিষ্ঠ বন্ধুও ছিল। তাই কি তাহলে কি একই সময়ে আমাদের দেশে অঞ্চলে কখনো এই ধরনের একটি চিত্ররূপ তৈরি হয়েছে? কালচারাল রিপ্রেজেন্টেশন এর যে গল্প, তাতে কি এগুলোর ভেতরে কোনো সম্পর্ক খুঁজে পাই আমরা? সেটা নিয়ে আরো গভীর ভাবনার অবকাশ আছে। দেখেন ৫০ এর দশকে তোলা নাইমুদ্দিন আহমেদের ছবি, ৫০ এর দশকে আঁকা জয়নুল আবেদিনের ছবি। এছাড়াও জয়নুল আবেদিনের আরো অনেক ছবি আছে যেটাতে গুণটানা থেকে আমরা খুঁজে পাই। শফিউদ্দিন আহমেদের মাছ ধরা, নিচে কাইম চৌধুরীর চন্দ্রালোকে নৌকা। মানে এই যে একটু আগে বলছিলাম যে এই যে আমার পূর্বপুরুষ যারা বা এরকম আরো অনেক মানুষ যারা একসময় হয়তো এখনো কেউ করেন যে ৪ দিন রাতে বিলে চলে গেলেন তারা একটু সুন্দর চাঁদ উপভোগ করতে নৌকায় করে। সেই দৃশ্যটাকেই হয়তো কাইম চৌধুরী আঁকার চেষ্টা করেছেন তার মতো করে। নৌকা একসময় হোটেলও ছিল। নৌকা হোটেল 1953। এরকম একটি নৌকা হোটেলে আমার খাওয়ার অভিজ্ঞতা আছে ৯০ দশকের গোড়ায় যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বা ২য় বর্ষের ছাত্র। এখনো আছে কিনা আমি জানি না নৌকা হোটেলগুলো, কিন্তু একসময় ছিল। নকশিকাঁথাতেও নৌকা এসেছে নানাভাবে, তার একটি উদাহরণ মাত্র। রিক্সা পেইন্টিং এ দেখতে পাচ্ছি আমরা নানাভাবে নৌকা এসেছে। হাট, বাজার, কমিউনিকেশন এর মাধ্যম হিসেবে। যেটা বলছিলাম, নৌকাকে নিয়ে এক ধরনের ইনস্টলেশন আর্ট তৈরি হয়েছে। এটি এই সরোয়ার্দী উদ্যানের মধ্যেকার, আমি যদি ভুল না করে থাকি, ইনস্টলেশন আর্ট। নৌকাকে ব্যবহার করে আধুনিক শিল্পীরা তারা তাদের মতো করে কাজ করেছেন, এবং নৌকা সবসময় আমি আগেও বলেছি যে একটা পরিত্রাণের উপায়। এই যে সুনামগঞ্জের দিকে খেয়াল করবেন নৌকাটা এতটাই গুরুত্বপূর্ণ যে নৌকার উপরে গাড়ি এঁকে রেখেছে। যেখানে আসলে গাড়ির বিকল্প হচ্ছে নৌকা। যেটা আমি একদম শুরুতে একবার বলছিলাম প্রমথনাথ ঋষির। তার সময় নিশ্চয়ই মোটর গাড়ির আইডিয়া এরকম ছিল না। সে জানতো না যে কোন একদিন মোটর গাড়ি এত প্রবল হয়ে উঠবে। সুনামগঞ্জে বর্ষাকালে এরকম ভাবে মানুষজন ঘোরাফেরা করে এখনো। কারণ নৌকা ছাড়া কোন পথ নাই। এটাও সুনামগঞ্জ অঞ্চলের আরেকটি অঞ্চলের গল্প। এবং আমি আবারও বললাম যে বারবার বাংলা অঞ্চলের মানুষেরা যে পরিত্রাণের উপায় হিসেবে নৌকার কথা স্মরণ করেছেন, নৌকার কথা বলেছেন, সেটা গানে হোক, বর্ণবিবাদে হোক, কবি সাহিত্যিকেরা হোক, কিংবা সাধারণ মানুষ। তার সঙ্গে তার একটি রাজনৈতিক কারণও আমরা খুঁজে পাই। ইসাকার কাছ থেকে যেতে হবে আমাদেরকে। এই যে দিল্লির বড় বাদশারা যে পূর্ব বাংলাদেশ সারাটা জীবন যে একটা বিপদের মধ্যে কাটালেন, সে মুঘল আমলে বলেন, সুলতানি আমলে বলেন, তার একটা বড় কারণ তো আসলে এই নদী এবং নৌকা। মুঘলরা পূর্ব বাংলায় খুব বেশি সুবিধা করতে পারেননি যতদিন না পর্যন্ত তাদের নৌবাহিনী খুব শক্তিশালী ছিল। কারণ এই পূর্ব বাংলা শাসন করতে গেলে শক্তিশালী নৌবাহিনী ছাড়া চলা খুব মুশকিল ছিল। এবং নৌবাহিনীর জোরেই ঈসা খান বলা যেতে পারে যে মুঘল বাহিনীকে দীর্ঘদিন প্রতিহত করেছে। এছাড়াও ঈসা খান আগে এবং পরে বিভিন্ন সময় যে ঘটনাগুলো ঘটেছে তার বিস্তারিত বিবরণ আমি গেলাম না। কিন্তু যেটা বলতে চাই তার একটা রাজনৈতিক তাৎপর্য আছে নদী এবং নৌকার সঙ্গে। এই রাজনৈতিক তাৎপর্য আমরা পরবর্তীকালে দেখেছি ৫৪ সালে দেখা যাচ্ছে যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু কখনো বঙ্গবন্ধু হন নাই। শেখ মুজিব এবং অন্যান্য নৌকায় করে যাচ্ছেন কোন একটা ভোটের সময় 1954 এর ইলেকশন এর সময়কার ছবি। এটা ৭০ সালের ছবি। তেজগাঁ এলাকায় কোন একটা নির্বাচনী সমাবেশে ভোট দিচ্ছেন এবং পেছনে খেয়াল করবেন নৌকা। ৭০ এর যে নির্বাচন, যেই নির্বাচনে বাঙালি ভোট দিল স্বাধীনতার পক্ষে, স্বাধিকারের পক্ষে। তখন তো স্বাধীনতা ঠিক হয়নি, স্বাধিকারের পক্ষে। সেইটিও কিন্তু নৌকা মার্কায় ভোট দিয়ে এদেশের মানুষ একটি নতুন ইতিহাস রচনা করলো। এবং এটি দেখা যাচ্ছে যে একটি রেয়ার ফটোগ্রাফস আমি সম্প্রতি পেয়েছি যে ৭০ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান ভোট দিচ্ছেন। এই ৭০ এর নির্বাচন, পরবর্তীকালের রাজনৈতিক ঘটনা প্রবাহে আল্টিমেটলি ৭১ এর মুক্তিযুদ্ধ এবং এভাবে দেশ স্বাধীন হয়ে যাওয়ার সঙ্গেও আসলে আমরা দেখব যে নৌকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। এবং এই যে নানাভাবে আমাদের সমৃদ্ধি, আমাদের আন্তর্জাতিক বাণিজ্য থেকে শুরু করে আমাদের আমাদের চিত্ত বিনোদন, আমাদের মুক্তির উপায় হিসেবে সেটা আর্থিক মুক্তি হোক, সামাজিক মুক্তি হোক, অর্থনৈতিক মুক্তি হোক আর রাজনৈতিক মুক্তি হোক, বারবার নৌকাকে আমরা দেখেছি আমাদের জীবনের সঙ্গে মিলেমিশে যেতে। এইজন্যই আমি এই ছবিটিকে রেখেছি। এই যদি সাপটাকে যদি ধরি যে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটি পানিতেই ফোটে,
সেই শাপলা তুলছেন একজন বৃদ্ধ। আমি জানি না উনি কি জন্য এই শাপলাগুলো হয়তো বাজারে বিক্রি করবেন কিংবা অন্য কিছু। কিন্তু এইভাবে তাকে বাঁচিয়ে রেখেছে নৌকা। এভাবে হয়তো নৌকা আমাদের বন্ধু, নৌকা আমাদের প্রতিপাদের ভাষা, নৌকা আমাদের এক ধরনের আইডেন্টিটি, যা দিয়ে আমরা বলতে পারি যে, যেই পূর্ব বাংলার মানুষের সাংস্কৃতিক জীবনের সঙ্গে নৌকা গভীরভাবে মিশে আছে এবং নৌকা এবং এই দেশ এবং বাঙালিকে আলাদা করা খুবই কঠিন। আমার মনে হয় আমি যথেষ্ট বলে ফেলেছি। অনেক সবাইকে ধন্যবাদ। পরবর্তী আলোচনায় আমরা পরবর্তী পর্বে নিশ্চয়ই আমরা খানিক কথাবার্তা বলার আবার সুযোগ পাবো। ধন্যবাদ।